শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক সমাবেশের মহাসমাবেশে গোমনাথ ইউনিয়নের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্র থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন ভাই, মঞ্চে উপস্থিত জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, গোমনাথ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ ও গোমনাথ ইউনিয়নের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছেন ভাই? মুখ দেখা যাচ্ছে? মোর এসে বাজে একলা কয়টা জানেন? হ্যাঁ, সকাল 6টা 6:30। তোমরা এত সকালে কি করেন? তোমার এতে সন্ধ্যা? মাশাআল্লাহ। আপনাদেরকে সম্মানিত প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার গোমনাথীবাসী, কাছাকাছি ইউনিয়নের, ডোমা ইউনিয়ন, ডিমনা থেকে আগত নেতৃবৃন্দ সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক আদর্শিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে, এই লক্ষ্যেই লাখো প্রাণের বিনিময়ে আমাদের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই ভেদাভেদ ছিল না। তাই স্বাধীন বাংলাদেশেও আমরা আবার আপনাদের বলতে চাই, এই 2024 স্বাধীনতার পরেও আমরা প্রত্যেকটা মানুষ এক একজন বাংলাদেশী হিসেবে পরিচিত হতে চাই। আমাদের মধ্যে থাকবে না কোন ধর্মের ভেদাভেদ, থাকবে না কোনো কৃষ্টির ভেদাভেদ। রাষ্ট্র, ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে আমাদের সবার। সম্মানিত ভাইরা, বিগত 1.5 দশক সময়ে খুন, গুম, হামলা, মামলা, দমন, পীড়ন ও লুটপাটের মাধ্যমে নাগরিকদের ন্যূনতম মানবিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী শুধু 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, 2024 সালের 5ই অগস্ট পর্যন্ত প্রায় 4000 মানুষকে বিচার বহির্ভূত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হত্যা করা হয়েছে। 4000 মানুষকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হত্যা করা হয়েছে। 700-র বেশি নেতা কর্মী, সাধারণ মানুষ গুম হয়েছে। 60 লক্ষাধিক মামলায় মানুষ জর্জরিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। গায়েবী মামলা, হামলা, এটাই ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু এই নিকৃষ্টতম সময়ে আমরা দুর্ভাগ্য আমাদের যে আমরা ন্যায় বিচারের ধারা তো ছিলই না,
কিন্তু বিচারকরা ছিল দর্শকের ভূমিকায় অথবা কারো অঙ্গুলি নির্দেশে বিচার কার্য সম্পাদন করত। এত নিষ্ঠুর সেই বিচার ছিল বা এত নিষ্ঠুর সেই শাসন ছিল যে আমরা জানতে পারছি এখন যে ছোট্ট শিশুকে পর্যন্ত তারা রেহাই দেয় না। ছোট্ট শিশুকেও তারা মায়ের দুধ পান থেকে বিরত রেখেছে, এই গুম করে নিয়ে যায় অত্যাচারের মাধ্যমে। কত নিপীড়িত ছিল আমাদের দেশের জনগণ, কত অত্যাচারিত ছিল আমাদের দেশের জনগণ। আমরা সকলেই, আপনারা বিএনপির নেতৃবৃন্দ আরো ভালোভাবে সেটা জানেন। তো বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে আছেন তারা অনেক বেশি কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে চাই আপনাদের প্রতি। 16 বছর আপনারা যে নিপীড়নের ভিতরে, যে অত্যাচারের ভিতর, হামলা মামলা, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যে কোনো প্রকার আপনাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এটা ইতিহাসে বিরল। সেজন্য আপনারা বিএনপি পরিবারের মানুষ যারা অতীতে ছিলেন, দলকে আঁকড়ে ধরেছিলেন, এখনো আছেন, আপনাদেরকে আমরা জানাই স্যালুট, আপনাদেরকে জানাই আমরা ধন্যবাদ, আপনাদেরকে জানাই আমরা কৃতজ্ঞতা। বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের গোমনাথ ইউনিয়নের মানুষ, ডোমার উপজেলা, ডিমলা উপজেলা, নীলফামারীর মানুষ যারা নিপীড়িত হয়েছেন, আল্লাহ আমাদের সকলের উপরে রহম করুন। সম্মানিত এলাকাবাসী, আজকের কৃষক সমাবেশে আপনারা এই কৃষক সমাবেশকে সাফল্য মণ্ডিত করেছেন জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই। তবে আমি রাজনৈতিক দলগুলো সম্বন্ধে কিছু তথ্য আপনারা জানলেও আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যদি আওয়ামী লীগের কথা বিবেচনা করি, এই আওয়ামী লীগ সরকার বা এই আওয়ামী লীগ দল, আমাদের ইতিহাস থেকে আমাদের জানার দরকার যে আওয়ামী লীগ একটা পালিত দল বা পালানোর একটা দল। কেমন করে পালানোর দল? 1971 সালে মুক্তিযুদ্ধের সময়, আপনারা যারা মুরব্বী আছেন বা যারা ইতিহাস দেখেছেন, আপনারা ইতিহাস থেকে জানেন যে সেই মুক্তিযুদ্ধের সেই মাহেন্দ্র ক্ষণে আপনারা কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখেছিলেন না? আমরা শুনেছি সেই 26শে জানুয়ারি সকালে বা সেই 25শে জানুয়ারি রাতে, কালো রাতে আমরা কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখতে পাইনি। কিন্তু সেই সময় আবির্ভূত হয়েছিলেন কে? 26শে মার্চে ভোর 7:45 কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি মেজর জিয়া বলছি, এবং স্বাধীনতার ঘোষণা করেন এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোথাও ছিল না আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ। আওয়ামী লীগ গঠন করেছিল মুজিব বাহিনী, কিন্তু কোথায় সেটা? তারা মুজিব বাহিনী গঠন করেছিল এই বর্ডারের ওই পাশে, যে কলকাতা। কোথায় ছিল সেই দিন এই বাঘা বাঘা আওয়ামী লীগের নেতৃবৃন্দ? একজনকেও আমরা পাই। তারা সেই সময় শেখ মুজিবুর রহমান সহ ওনারা চলে যায় দেশ ছেড়ে, ওনারা চলে যায় পাকিস্তানিদের কাছে, আর বাকিরা চলে যায় ভারতে। তারা ওই 1971 সালে পালিয়েছিল। 2007 সালে আমরা যদি আসি, আপনারা জানেন যখন 111 সরকার আসে, তখন এদেশ থেকে তারা চেয়েছিল 2 নেত্রীকে এদেশ থেকে বিতাড়িত করতে। যে সময় আমিও বিতাড়িত হয়েছি, আমরা এই অত্যাচারের ভয়ে আমরা দেশ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হই। সেই 2007 সালে আপনাদের মনে আছে, শেখ হাসিনা কিন্তু দেশে থাকে নাই, উনি এদেশ থেকে চলে গিয়েছিলেন আমেরিকায়। ওইটা দ্বিতীয়বার তারা পালিয়েছিল। তারপরে আমরা দেখলাম আবার এই কিছুদিন আগে 2024 সালের এই গণ অভ্যুত্থানে এই 16 বছরের বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের একেবারে শেষে এসে আমাদের
সন্তান তুল্য ছাত্রদের অসীম সাহসের জন্য আজকে হাসিনা, আজকে ফ্যাসিস্ট, আজকে মাফিয়ারা এদেশ থেকে পলাতক। তিনবার, ৭১ একবার, ২০০৭ একবার, ২০২৪, তিনবার আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগ একটা পালানোর দল, হাসিনা পলাতক। হাসিনা পিতাও পালিয়েছিল এদেশ ছেড়ে, হাসিনা ২বার পালিয়েছে দেশ থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এদেশে আর ফ্যাসিস্টদের জায়গা হবে না। আরো জানেন যে এই আওয়ামী লীগ ১৯৭৫ সালে ২৫শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে এই আওয়ামী লীগের কবর রচিত হয়েছিল। বাকশাল রচনার মাধ্যমে, চতুর্থ সংশোধনীর মাধ্যমে এদেশে আওয়ামী লীগের কবর রচিত হয়েছিল। কে সেই কবর রচনা করেছিল? আওয়ামী লীগেরই নেতা শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে। আওয়ামী লীগ ওয়াজ ডেড। আওয়ামী লীগ মারা যায় ১৯৭৫ সালের জানুয়ারির ২৫ তারিখে। কিন্তু সেই আওয়ামী লীগকে আবার পুনর্জন্ম দেয় কে? সেই আওয়ামী লীগ তখন বাকশাল হয়ে যায়। সেই আওয়ামী লীগকে এই রাষ্ট্রপতি আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে এই দেশে প্রথমবারের মতো বহুদলীয় গণতন্ত্র চালু করে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ সকল রাজনৈতিক দল, সকল মানুষ এদেশে মত প্রকাশের স্বাধীনতা পায়। সুতরাং শহীদ জিয়াউর রহমানের যদি জন্ম না হইতো, অথবা শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছে বিধায় ১৯৭১ সালের সেই ২৬শে মার্চের উষা লগ্নে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি। শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছে বিধায় এদেশের মানুষ ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই ২৪শে বিপ্লবের মতো এক সিপাহী বিপ্লবের মাধ্যমে দেখেছে সেই জিয়াউর রহমানকে মেজর জেনারেল জিয়াউর রহমান হিসাবে। এদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করার জন্য উনি আবার এদেশের সিপাহী জনতার মাধ্যমে এদেশের ক্ষমতায় চলে আসেন। কিন্তু উনি পৃথিবীতে হয়তোবা একমাত্র সামরিক শাসক হিসাবে পরিচিত থাকবেন যিনি সামরিক শাসন থেকে এদেশকে বহুদলীয় গণতন্ত্রের মধ্যে নিয়ে আসছে। এই জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বর্ণাক্ষরে ইতিহাসে লিখিত থাকবেন। দুর্ভাগ্য আমাদের যে এই আওয়ামী লীগকে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সাহায্য করার চেষ্টা করেছে। সেটার প্রথম উদাহরণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে ১৯৭৯ সালে উনি যে আওয়ামী লীগের কবর রচিত হয়েছিল ১৯৭৫, উনি তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি করার সুযোগ দেন। ১৯৮১ সালে ভারতের অনুরোধে উনি শেখ হাসিনাকে এদেশে আসার সুযোগ করে দেন এবং শেখ হাসিনা এদেশে আসার মাত্র ১৫ দিনের মধ্যে উনাকে জীবন দিতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা, উনি এদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেন, তার খেসারত হিসাবে ওনাকে জীবন দিতে হচ্ছে। কত নিষ্ঠুর এই আওয়ামী লীগ! দেখেন, আমরা আসি আর একটু সামনে ১৯৯১ সালে ঘটনা আপনারা অনেকেই জানেন। জাতীয় পার্টি তখন ক্ষমতায়, জাতীয় পার্টিকে সকল বিরোধী দল মিলে ক্ষমতা থেকে বিতাড়িত করে এবং একটি স্বাধীন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়। কিন্তু সেই জাতীয় পার্টির সঙ্গে ১৯৮৬ সালে এই আওয়ামী লীগ কিন্তু জোট বেঁধেছিল। আওয়ামী লীগ জোট বেঁধেছিল, জামাতে ইসলামী জোট বেঁধেছিল এবং তারা বলেছিল, আওয়ামী লীগের নেত্রী চিটাগাঙে ১৯৮৬ সালে লালদিঘির ময়দানে
যে আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনে যেই দল অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু আমরা কি দেখি, পরের দিন উনি যে ভোট পাল্টে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেই স্বৈর শাসকের সঙ্গে নির্বাচিত হন। কিন্তু 1988 সালে তারা যায়নি নির্বাচনে। 1990 সালের আন্দোলনের পরে আপনারা জানেন যে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের পর থেকে ওই যে আওয়ামী লীগের সঙ্গে তারা যোগ দিল বা দোসর হয়েছিল 1986 সালে জাতীয় পার্টি। দেখেন আজকে জাতীয় পার্টি বা এরশাদ সাহেবের দল ভেঙে টুকরো টুকরো হয়ে, কতগুলো টুকরো আমরা জানি না, প্রায় 5 টুকরো 6 টুকরো হয়ে গেছে। আপনারা দেখেন 1996 সালে যে আন্দোলন তারা করে জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ অন্যান্য বিরোধী দলরা তুমুল আন্দোলনের মাধ্যমে বিএনপি যখন সরকার গঠন করে, সেই সরকারে তারা তত্ত্বাবধায়ক সরকার বিল এনে ক্ষমতা ছেড়ে দেয় এবং তার পরবর্তী নির্বাচনে এই জামাত ইসলামী কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে। জাতীয় পার্টি এবং জামাতে ইসলামীর সমর্থন নিয়ে আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় আসীন হয়। আপনারা দেখেন এই যে জামাতে ইসলামী যে আওয়ামী লীগকে যে সমর্থন দিল, তার ফল কি হয়েছে দেখেন। তার ফলশ্রুতিতে গত 15 বছরে বা গত 16 বছরে ওনাদের প্রত্যেকটা উপর সারির প্রায় 10 জন নেতৃবৃন্দকে ধরে ধরে তারা বিচারিক আদালতের মাধ্যমে একদম টপ নেতৃবৃন্দকে হত্যা করেছে। তারা জামাতি ইসলামীকে তারা যেখানে পেয়েছে সেখানে তারা হয় গুম করেছে, না খুন করেছে। অজস্র আলেম ওলামাকে তারা গুম করে দিয়েছে। তারা বিভিন্ন জঙ্গি নাটকের মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়েছে। সে দেখেন এই জামাতি ইসলামী গেছে আওয়ামী লীগের সঙ্গে, তাদের অবস্থাটা চিন্তা করেন। আওয়ামী লীগ একটা ভয়াল একটা কুমির নাকি একটা হিংস্র বাঘ, আমি জানি না কিসের সঙ্গে আমরা তুলনা করব, নাকি গোখরা সাপ। যারা আওয়ামী লীগকে সাহায্য করতে গেছে তাদের এই অবস্থা হয়েছে। আমরা 111 সরকার দেখেছি। 111 সরকারের যে আর্মি ব্যাক 111 সরকার ছিল, আজকে তাদের কোনো অস্তিত্ব আছে? সেই মইনু আহমেদ এন্ড ফখরুদ্দিন গম, আজকে তারা সকলে দেশ থেকে বিচারিত। তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য 2009 সালে একটা কল্পিত নির্বাচন, একটা ফার্স নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। আজকে তারা সকলে দেশ থেকে বিতাড়িত। সুতরাং আমাদের 54 বছর লেগেছে আওয়ামী লীগকে বুঝতে। এদেশের আপামর জনসাধারণ বুঝেছে আমাদের এত অত্যাচারের পরে। কিন্তু আজকে দেখেন এই আমাদের শিশুদের মাধ্যমে, আমাদের বাচ্চাদের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে বিধায় আজকে দেশের থেকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে, আমি মনে করি হয়তোবা প্রায় চিরতরে বিতাড়িত হয়েছে। তো আওয়ামী লীগকে আজকে অনেকে উস্কানি দিতে চায়, তাদেরকে সাহায্য করতে চায়। আপনাদের উদ্দেশ্যে বললাম, একটা বিশেষ দল আমরা দেখি, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে একটা বিশেষ ইসলামিক দল কুমিল্লার তিতাসে কোনো এক আওয়ামী লীগের নেতা ছিলেন, কোনো একটা ওয়ার্ডে সভাপতি ছিলেন, কিন্তু এই পট পরিবর্তনের পরে দেখা যায় উনি সেই ইসলামিক দলের আজকে ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি হয়ে গেছে। সেই মন্দে। এবং আপনাদেরকেও বলি, যারা তাদেরকে আশ্রয় দিতে চান তাদের নেতা কর্মীদেরকে, আপনারা ভেবে চিন্তে কাজ করুন, দেশের জন্য চিন্তা করে, অতীতের কথা চিন্তা করে কাজ করুন। আমি আপনাদেরকে জামাত ইসলাম সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। ওনাদের রাজনীতি করার অধিকার আছে, ওনারা একটি রাজনৈতিক দল। তারা আমাদের সঙ্গে জোটে ছিল 2001 সাল পর্যন্ত এবং বিরোধী দলেও আমাদের সঙ্গে জোটে ছিল, যদিও 2015 সালের পরে নিপীড়নের জন্য তারা চুপ করে থাকে। কিন্তু জামাত ইসলামের অতীত সম্বন্ধে আমাদের একটু জানার দরকার আছে। এবং জামাত ইসলামী একটা ইসলামিক দল, তারা বলে তারা জান্নাতের টিকিট বিক্রি করতে চেষ্টা করে অনেক সময়।
কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে প্রথমে জামাত ইসলামী যে ইসলামের কথা বলে, আমাদের ইসলামের দর্শনটা কি, এটা আমাদের মুসলিম আমরা বেশিরভাগ আমাদের মুসলিমদের আমাদের বোঝার দরকার যে আমাদের ইসলামে দর্শনটা কি। আমাদের ইসলামের প্রধান দর্শন হচ্ছে যে সকল কিছুর মালিকানা আমরা কার কাছে মনে করি? সকল কিছুর মালিকানা ইসলামে আল্লাহর কাছে আমরা সঁপে দিই। সকল কিছুর প্রভুত্ব কার কাছে? সকল কিছুর প্রভুত্ব আল্লাহর কাছে, বা সভারেন্টি ইংলিশে বলে যেটা, বা যেটা বললাম যে দর্শন বা থিওলজি যেটাকে বলে, আমাদের ইসলামের দর্শন হচ্ছে আমরা আল্লাহ সর্বকিছুর মালিক। নাকি ভুল বললাম? এটাই আমাদের ইসলামের দর্শন। তো জামাত ইসলামী যারা করেন তারা তো ইসলামের নামেই করেন, নাকি? জি, ইসলামের নামে করেন। কিন্তু দেখেন, আমাদের গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের মূল দর্শন হলো যে সার্বভৌমত্ব বা মালিকানা হলো জনগণের হাতে। একটা দেশের সার্বভৌমত্ব আমাদের গঠনতন্ত্র তাই বলে, আমাদের সংবিধান তাই বলে। তো এটা আমাদের চিন্তার বিষয় একটা, যে যারা ইসলামিক দলের কথা বলে এবং গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চায় এবং বেহেশতের টিকিট বিক্রি করতে চায়, তাদের প্রতি আমার প্রশ্ন যে আমরা মুসলমান ধর্মটাকে আমাদের আলাদা রাখা উচিত, রাজনীতি আমাদের রাজনীতির ক্ষেত্রে আসা উচিত। কিন্তু ধর্মের নামে যারা করে, আমি মনে করি এটা একটা কন্ট্রাডিকশন। এটা তারা একটা নিজেদের সঙ্গে নিজেদের আদর্শিকভাবে বিরোধিতা করছে। তো সুতরাং এটা একটা চিন্তার খোরাক আপনাদের মাথায় দিলাম। কিন্তু তাদের অতীত, দল হিসেবে তাদের অতীত সম্বন্ধে কিছু কথা আমরা জেনে রাখলে আমাদের ভবিষ্যতের পথ চলতে হয়তো সুবিধা হয়। 1947 সালে জনাব মাওলানা মওদুদির মাধ্যমে যখন জামাতে ইসলামী হিন্দের শুরু হয়, তখন থেকেই কিন্তু তারা দেখা গেছে ইতিহাসে জনগণের বিপক্ষে থেকেছে। কেমন করে জনগণের বিপক্ষে? 1947-এ তারা যখন দেশ ভাগ হয়, ভারত পাকিস্তান যখন হয়, তখন এই জামাত ইসলামী দেশ ভাগের বিপক্ষে ছিল। তারা চায়নি যে অখণ্ড ভারত দুই ভাগে বিভক্ত। তো ওই যে প্রথম তারা জনগণের বিপক্ষে গেল। আমরা 1971-এ আসি। 1971-এর কথা আমরা সকলেই জানি যে জামাত ইসলামী দল হিসেবে তারা এদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। তখনও তারা এই দেশের জনগণের বিপক্ষে গেল। 1947-এ গেল, 1971-এ গেল, 1986-তে ওই যে এরশাদ সাহেবের সঙ্গে সেই নির্বাচনে জামাত ইসলামী কিন্তু অংশগ্রহণ করে এবং 1986-তে তারা আরেকবার গেল, 1996-তে তারা আরেকবার গেল। একটু আগে বললাম তার ফলশ্রুতিতে ওনারা কত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই 2024-25-এ আবার দেখছি তারা একটা বিশেষ দলকে, বিশেষ দলের লোককে, ওই যে একটু আগে উদাহরণ দিলাম, তারা বিশেষভাবে ক্ষমা করতে চাচ্ছেন, তারা তাদেরকে দলে নিতে চাচ্ছেন। কিন্তু এই গোখা সাহেব, এই কুমুলকে দলে নিলে কি হতে পারে সেটার ইতিহাসও আমরা একটু শুনলাম। সুতরাং আমরা যাতে একটু সজাগ থাকি, আমরা আমাদের যে যার ধর্ম পালন করব, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা বাংলাদেশি, যে যার ধর্ম পালন করব, কিন্তু আমরা ধর্মকে আলাদা রাখি আর রাজনীতিকে আলাদা রাখি। আমরা একটু বিএনপি সম্বন্ধে আমরা শুনলাম যে শহীদ রাষ্ট্রপতি সম্বন্ধে আমি বললাম যে উনার বদৌলতে আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছি, এদেশকে স্বাধীন হওয়া। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি জেড ফোর্সের কমান্ডার, উনি একজন সেক্টর কমান্ডার, 3টা ফোর্স মিলিত হয়ে উনি সরাসরি মুক্তিযুদ্ধ করেছিলেন। আমরা দেখি না আওয়ামী লীগের নেতৃবৃন্দ এত কাল ধরে বড় বড় বাঘা নেতৃবৃন্দ, কাউকে দেখি না যে তারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বা এই পদে কিছু ছিল বা মুক্তিযুদ্ধ সরাসরি করেছিল। আমরা বেগম খালেদা জিয়া সম্বন্ধে সকলেই জানি। যেই মঞ্চে দাঁড়িয়ে বসে আপনারা এই বক্তব্য শুনছেন বা দেখছেন, বা যেই মঞ্চের কাছে, এই মঞ্চ কিন্তু বেগম খালেদা জিয়ার জন্যই তৈরি হয়েছিল। সেই 1994 সালে
ওনাকে আমরা এখানে নিয়ে এসেছিলাম, এবং এই মঞ্চ খালেদা জিয়ার মঞ্চ হিসাবেই হয়তো পরিচিত আছে এই গৌনাতির মাটিতে। আমরা সকলে জানি 1982 সালে উনি একজন গৃহিণী থেকে আজকে দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়েছেন। আজকে আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনী দিবসে গত 21শে নভেম্বরে বহু বছর পরে যখন বেগম খালেদা জিয়াকে ওই সেনানিবাসে আসলেন, তখন সারা দেশের মানুষ কিভাবে সম্মান করেছেন, কিভাবে সারা দেশের সকল মানুষ যে সম্মান দেখিয়েছেন, সেটা আমরা আবেগ দেখেছি, তার সম্মান দেখেছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। এবং আমরা গত 5-6 মাসের ব্যবধানে এদেশে দেখলাম যে একজনের সম্মান কিভাবে আল্লাহ নিলেন, তাকে দেশ থেকে, তার দলকে, তার পরিবারকে দেশ থেকে কিভাবে বিতাড়িত করলেন, এবং আরেক দলকে, আরেক ব্যক্তিকে আল্লাহ কিভাবে সম্মান দিলেন। সো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুবই একটা পজিটিভ পরিবেশ ফিরে আসতেছে। আপনারা জানেন যে 9 বছর সংগ্রামের পরে এই স্বেচ্ছাচারী, এই স্বৈর শাসক এরশাদের সঙ্গে 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত আপোষহীনভাবে সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়া একজন প্রতিষ্ঠিত নেত্রী হয়ে দাঁড়িয়েছিলেন, এবং 1991 সালে প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে উনি চিরদিন ইতিহাসে লেখা থাকবে ওনার নাম। উনি তিনবারের প্রধানমন্ত্রী। উনি এত অত্যাচারিত হয়েছেন গত 16টি বছর। উনি ওনার সন্তানকে হারিয়েছেন। উনি ওনার জীবদ্দশায় ওনাকে বিনা অপরাধে ওনাকে প্রায় 10 বছর এই কারাবরণ করতে হয়েছে। ওনাকে বেসিক চিকিৎসা করতে দেয় নাই। আজকে তারা কত বিভৎস, তাকে শুধু চিকিৎসাই করতে দেয় নাই, শুধু তাকে স্লো পয়জনিং করা হয়েছিল যখন উনি জেল ছিলেন। আজকে উনি এত অসুস্থ। সুতরাং আমরা আমাদের আপোষহীন নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে আমরা দোয়া কামনা করি। আমরা জানি উনি অসুস্থ হওয়ার পরে, উনি কারারুদ্ধ হওয়ার পরে এবং আগে আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্বন্ধে আমরা সকলে জানি। উনি দলটাকে ওনার মায়ের অনুপস্থিতিতে বা ওনার মা থাকা অবস্থায় উনি দলটাকে যেভাবে সুসংগঠিত করেছেন, বাংলাদেশে আমার মনে হয় না আর কোন রাজনৈতিক দল আছে এত সুসংগঠিত। তারেক রহমান বাংলাদেশে বিএনপিকে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা পাড়ায় নিয়ে গেছে, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে। তারই এক উৎকৃষ্ট উদাহরণ আজকের এই কৃষক মহাসমাবেশ বা সমাবেশ। আমরা প্রত্যেকটা ইউনিয়নে দেখেছি, প্রত্যেকটা জেলায় দেখছি এই যে কৃষক সমাবেশ, অভূতপূর্ব সাড়া। আজকে বিএনপির প্রতি মানুষের যদি এই ভালোবাসা না থাকতো, বিএনপির প্রতি যদি টান না থাকতো, বিএনপি যদি অর্গানাইজ না হতো, তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বের জন্যই কিন্তু বিএনপি আজকে এত সংগঠিত হয়েছে। এবং আমরা 5ই অগস্টের পর থেকে আমরা তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্য দেখছি, মানে কত সুন্দর রাষ্ট্রনায়ক সুলভ কথাবার্তা। আর আমরা বিগত সময়ের সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্য দেখেছি, কত ন্যাক্কারজনক, কত উস্কানিমূলক, কত ঘৃণামূলক কথাবার্তা উনি বলতেন। সো আমাদেরকে বিবেচনা করা উচিত যে আমাদের সময় ভালো, এখন আমাদের জন্য এখন ইনশাল্লাহ ভালো সময়, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যারা বিএনপি করি, যারা বিএনপি সমমনা দল করি, যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের দায়িত্ব এখন আমাদের নিজেদেরকে সংযত রাখা। আমাদের অহংকারে থাকা যাবে না, আমাদের মাথা মোটা করা যাবে না, আমাদেরকে মানুষের ভালোবাসা আদায় করে কাছে টানতে হবে। মনে রাখবেন, বিএনপি কিন্তু এখন সরকারে নেই। আমরা না সরকারে, না বিরোধী দলে, না মাঝখানে, আমরা কোথায়? এটা একটা আজীব অবস্থা। আমরা সরকারকে সহায়তা করতে চাই সর্বপ্রকার ভাবে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে সরকার গণতান্ত্রিক পরিবেশে দেশকে ফিরিয়ে আনুক।
কিন্তু বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। সুতরাং আপনারা সাবধান থাকবেন। বিএনপিকে অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে চেষ্টা করছে। কেউ সাইবার ওয়ার করছে, কেউ মাঠে ময়দানে করছে, কেউ মিডিয়ার মাধ্যমে করছে। সুতরাং আপনাদেরকে বিশেষ করে সংযত থাকতে হবে। বিশেষ করে বিচার আচারে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যাবেন না। আপনারা উদ্ধত্তপূর্ণ ব্যবহার করবেন না, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। ইনশাআল্লাহ দল ক্ষমতায় আসলে, দলকে যদি আল্লাহ দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আমরা এলাকার জন্য, দেশের মানুষের জন্য বহু কিছু করতে চাই। জনাব তারেক রহমান সাহেব নিজেকে একজন দূরদর্শী মানুষ হিসেবে, দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং ইনশাআল্লাহ শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে উনি এই দেশ পরিচালনার সুযোগ পাবেন বলে আমরা আশা করি। তো পরিশেষে আপনাদের সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে প্রধান অতিথি এখনো আছেন নাকি? প্রধান অতিথি তো প্লেন ধরতে হবে, ঢাকা যাবেন। প্রধান অতিথি এবং যত অতিথিবৃন্দ এসেছেন গোমনাথিতে, আশা করি গোমনাথির এলাকাবাসী আপনাদের কিছুটা আপ্যায়ন করছেন নাকি ভাই? আচ্ছা, তা আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আমি দেশে আসার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে সশরীরে দেখা হবে। আল্লাহ আমাকে যত শীঘ্র সম্ভব নিয়ে আসুক এবং আপনাদের মাঝে যাতে থাকতে পারি, আর কোনোদিন যাতে দেশ ছেড়ে না যেতে হয়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।